প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপির নেত্রী। আপনাদের দুজনকেই স্বাগত। এলাই নওয়াজ খান, আপনি নিশ্চয়ই বিবিসির একটা নিউজ দেখেছেন। কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে, এই শিরোনামে বিবিসি বাংলা একটি খবর প্রকাশ করেছে। খবরটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে। বিবিসি জানায় যে বাণিজ্যিক যে কমপ্লেক্সটিতে এই দলীয় অফিস খুলেছে, সেখানে আওয়ামী লীগের লোকজন আনাগোনা করছে এবং শীর্ষ নেতারা রয়েছেন, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন। বিবিসি আরও জানিয়েছে যে একসময় তারা এই তাদের রাজনৈতিক কর্মকাণ্ডটা যার যার বাসা বাড়িতে চালাতো, কিংবা যারা যে সমস্ত জায়গায় তারা ম্যাচ ভাড়া নিয়েছে সেখানে চালাতো। এই প্রথম আনুষ্ঠানিকভাবে তারা এই কাজটা করছে এবং নেতারা বলেছে তাদের একটা দরকার ছিল এই পার্টি অফিস করার কলকাতাতে। কি বলবেন? জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, বাংলাদেশে থাকা নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বক্তব্য দিয়েছিলেন, তাতে তার নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে কলকাতা, বাইরে কিংবা ঢাকায়, বাংলাদেশে, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন যে খুব তাড়াতাড়ি একটা অন্যরকম পরিবর্তন ঘটবে, যেখানে এই সরকার আর থাকবে না। এবং সে কারণেই আমি ওদের ফেসবুক, ওদের যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করেছি যে যখন তারা ভাবতো যে কোনো সময় সামরিক বাহিনী এদেরকে উৎখাত করে তাদের এখানে পুনর্বাসনের ব্যবস্থা করবে, কিন্তু 1 বছর পূর্তি পালন হওয়ার পরে তারা ধারণা করছে যে এটা হয়তো, এবং নির্বাচনের সময় ঘোষণার পরে হয়তোবা তারা মনে করতে পারে যে এত তাড়াতাড়ি হয়তো তাদের আর প্রত্যাবর্তন সম্ভব না। সেই প্রেক্ষাপটে তারা এই অফিসটা দিছে। কারণ আপনাদের হয়তো মনে থাকার কথা যে দালাই লামাকে তারা যখন আশ্রয় দিচ্ছিল, এই আশ্রয়ের কিন্তু মূল লক্ষ্য ছিল যে দালাই লামার সঙ্গে যারা এসছে তাদেরকে নিয়ে তারা তিব্বতকে তারা পুনর্দখল করবে। এরকম একটা হিসাব থেকে তাকে বিপুলভাবে নেহরু, তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু, তাদেরকে অভ্যর্থনা জানিয়েছিলেন। এবং আপনি জানেন যে এখনও এত বছর পরে এখনও দালাই লামা ওখানে আছে, কিন্তু তিব্বত আর দখল হয় নাই। কিন্তু মূল উদ্দেশ্য হলো তিব্বত। এখন এই অফিসটা খোলাতে এটা মনে হতে পারে যে ভারত সরকারের বাংলাদেশ নিয়ে হয়তো বা একটু দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে। এবং আপনাকে বলে রাখি যে 1975 সালের পট পরিবর্তনের পরে কিছু লোক ভারতে গিয়েছিল এবং তারা সেখানে ট্রেনিং নিয়েছিল এবং বাংলাদেশ আর্মির নেতৃত্বে এবং কয়েকটা সংঘর্ষ হয়েছিল। তাতে বাংলাদেশ আর্মির কয়েকজন অফিসার এবং সিপাহী, বেশ কয়েকজন তখন নিহত, শহীদ হয়েছিলেন। সুতরাং এই ধরনের কোনো যদি ইচ্ছা ভারতের যদি থেকে থাকে, এই অফিস আমাদেরকে হয়তো মনে করিয়ে দিচ্ছে যে ভারত সরকারের হয়তোবা কোনো মোটিভ আছে যে বাংলাদেশ নিয়ে। কারণ এইভাবে হয়তোবা না, সম্ভবত এরকম মোটিভ রয়েছে। আমি একটু বলি, সেটি হলো বিবিসি কিন্তু তার এই খবরে আরেকটা জিনিস উল্লেখ করেছে। সেটি হলো যে এটা নিশ্চিতভাবেই বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্তরের অনুমোদন ছাড়া এই দলীয় দপ্তর থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলতে পারত না। আমরা এটা নিশ্চিতভাবে জানি যে পার্বত্য চট্টগ্রামে যে ইয়েটা ছিল, যে শান্তি বাহিনীর যে সশস্ত্র মুভমেন্টটা ছিল, সেটার পিছনে ভারত ছিল এবং ভারত ট্রেনিং দিয়েছে, তারা পাঠিয়েছে। এবং আপনার পার্বত্য চট্টগ্রাম এরকম ডিফিকাল্ট ট্যারেন যেখানে, সেখানেই কিন্তু শান্তি বাহিনী বেশি দিন টিকতে পারে নাই। আর এই আমাদের মতন প্লেন ল্যান্ডে এখানে প্রোটেক্টিভ ওয়ার একদমই অসম্ভব। সেখানে তারা যদি এই ধরনের পরিকল্পনা করে থাকে, আমার মনে হয় না এই পরিকল্পনা হয়তো বা বাংলাদেশের ভিতরে তারা কিছু সন্ত্রাসী ঘটনা ঘটাতে পারে, কিছু যেটাকে সাবভার্সিভ কাজ করতে পারে, স্যাবোটাজ করতে পারে, এই সব কারণ ঘটাইতে পারবে। কিন্তু এই প্লেন ল্যান্ডে এটা সম্ভব না। এবং আপনার জানা আছে যে বাংলাদেশে
যশোর, খুলনা, কুষ্টিয়া একসময় কমিউনিস্ট পার্টি, আন্ডারগ্রাউন্ড পার্টি, তারা মুক্ত এলাকা ইত্যাদি নানা রকম ঘটনা ঘটানোর চেষ্টা করেছে, কিন্তু এখানে আসলে সম্ভব না, এই প্লেন ল্যান্ডে এই ধরনের সম্ভব না। আর একটা বড় কথা যেটা হলো যে গত 54 বছরে রাজনৈতিক অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সেটা স্বৈরাচারী শাসক হোক কিংবা ফ্যাসিবাদী শাসক, একদলেশন, সব কিছুর পরেও বাংলাদেশ কিন্তু তার নিরাপত্তাকে নিশ্চিত করার ব্যাপারে যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। আমাদের সশস্ত্র বাহিনী কিংবা আমাদের পুলিশ হয়তো পলিটিক্যালি ইউজ হয়ে একটা দুর্বল জায়গায় চলে গেছে, তা এছাড়াও আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমি মনে করি যে অনেক সক্ষমতা আছে। সুতরাং যেটা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে অফিস করানোর মধ্য দিয়ে, এটাতে আমার মনে হয় না যে এটা ভারতীয় কর্তৃপক্ষ, ভারতের যারা বাংলাদেশকে তার একটা অনুগত রাষ্ট্র হিসেবে ভাবতে খুব ভালোবাসে এবং এই যে দেখাচ্ছে যে আমরা এটা পারি, এই আধুনিক যুগে প্রকাশ্যে এভাবে আরেকটা দেশের বিরুদ্ধে এইরকম অবস্থান গ্রহণ, তার হলো একটা ভারতীয়দের এক ধরনের যে আগ্রাসী যে মনোভাব, সাম্প্রসারণবাদী যে মনোভাব, তারই বহিঃপ্রকাশ। কিন্তু এই বহিঃপ্রকাশ ঘটা সত্ত্বেও প্রত্যেকটা প্রতিবেশীর সাথে তার এই দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে তার প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র প্রতিবেশীর সাথে তার সম্পর্ক এতটাই খারাপ হয়েছে, কার্যত বিশ্বাসযোগ্য কোনো সম্পর্ক তার কোনো প্রতিবেশীদের সঙ্গে নাই। এইটা একটা বড় জিনিস। আমরা এখন দেখার বিষয় আছে যে আমাদের যে সামনে নির্বাচন আসছে, যারা আগামীতে আসবে কিভাবে বিষয়গুলি তারা হ্যান্ডেল করে, এটাও আমাদের এখন দেখার একটা ব্যাপার আছে। নীলুফার চৌধুরী মনি, আপনি নিশ্চয়ই রিপোর্টটি দেখেছেন এবং আমরা জানি যে অন্তত 1 লাখেরও বেশি নেতাকর্মী দেশ থেকে পালিয়ে গেছে এবং এদের বেশিরভাগই রয়েছে মূলত ইন্ডিয়াতে, এবং আবার ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতায়। আর বাকিরা ইউরোপে চলে গেছে, অনেকে, কেউ আমেরিকা চলে গেছে, এবং এরা সবাই নেতৃস্থানে যারা বাইরে চলে গেছে, আর বাকিরা সব রয়েছে এখানে। এবং যেটা বলছিলেন যে গোয়েন্দা সংস্থার অনুমোদন ছাড়া এই অফিসটি চালু করা সম্ভব ছিল না। আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং বলবো, সেটি হলো যে 2 সপ্তাহ আগ পর্যন্ত, বিবিসি রিপোর্ট অনুযায়ী 2 সপ্তাহ আগ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি শেখ হাসিনার দেখা হয়নি। এর মানে এরপরে তাদের সাথে দেখা হয়েছে। সেটা কবে? গত 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে এক বৈঠকে ডেকেছিল শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক নেতা ওই বৈঠকের বিষয়টি বিবিসির কাছে নিশ্চিত করেছে যে হ্যাঁ, বৈঠকটি হয়েছে। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি তারা বলেনি এবং স্বাভাবিক এটা বলবেও না। বিভিন্ন স্তরের নেতা কর্মীদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি গড়ে তুলেছে, এটা আমরা জানি। এছাড়া নিয়মিত লাইভ অনুষ্ঠান করে থাকে দলটি। এরকম লাইভ অনুষ্ঠানে মাঝে মধ্যেই যোগ দেন শেখ হাসিনা। আবার এই রিপোর্টও প্রকাশ হয়েছে যে লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবার পয়সাও লাগে, যারা যোগ দিতে চান তাদেরকে টাকা দিতে হয়। যাই হোক, এখন মূল বিষয়টা হলো যে তারা সেখানে তৎপর। এই কথাগুলো আমাকে জানানোর উদ্দেশ্য হলো যে তারা ইন্ডিয়াতে খুবই তৎপর এবং এই তৎপরতার সঙ্গে দিল্লি সরকার সরাসরি জড়িত, যার কারণে তারা অফিসটার অনুমোদন দিয়েছে। এই যে তাদের তৎপরতা, ভারতের ইনভলভমেন্ট, সব মিলিয়ে আদৌ কি তারা করতে পারবে? দেখেন, জিও পলিটিক্সটা এই পৃথিবীতে এই মুহূর্তে ভীষণ একটা এফেক্ট রাখার মতো জায়গায় আছে, অবস্থান করছে। আমরা যতই বলি গ্লোবাল ভিলেজ, যাই বলি, সেটা ভালো যদি হতো তাহলে ভালোর দিকে। যেমন ধরেন ইউরোপে এক দেশের পুলিশ কিন্তু আরেক দেশে পাহারা দেয়, অনেক কিছু, এক দেশের রেলগাড়ি, বিমান টিমান সবকিছুই, বাস পর্যন্ত আরেক দেশে ইজি যাচ্ছে আসছে, ভিসা লাগে না সেনজিনে অনেক। ওইখানে কিন্তু ওই সমস্যাটা হচ্ছে না। দেখেন কত বছর যাবত এটা হচ্ছে। কিন্তু আমাদের নিকটতম তিন পাশেই ভারত। আমরা মনে করেছিলাম 71-এ যে তারা আমাদের বন্ধু। আমাদের হয়তো লাভও হয়েছে এই যুদ্ধ করে, অবশ্যই লাভ হয়েছে। আমরা একটা 56,000 বর্গমাইল একটা জায়গা পেয়েছি, যেটা আমরা আপনার বৈষম্যের মধ্যে ছিলাম 24 বছর। এই জায়গাটা তারা আমাদেরকে সরাসরি এবং নেপথ্যে সব দিক দিয়েই হেল্প করেছিল। কিন্তু যখন আমরা বুঝেছিলাম যে তাদের স্বার্থটা আমাদের চেয়ে অনেক অনেক বেশি, এবং 47-এ যেদিন দেশ বিভাগ হয়েছিল সেদিন থেকেই তারা আগাগোড়াই লেগেছিল কখন আমাদের মধ্যে দ্বন্দ্বটা করে দিয়ে 2টা ভাগ করলে আমাদের ক্ষমতাটা খর্ব হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এবং তখন তারা বিভিন্নভাবে শোষণ আমাদের করতে পারবে। এবং সেই শোষণের প্রথম ধাপটা
যখন যুদ্ধে বিজয়ী হলাম আমরা, তখন কিন্তু বাংলাদেশের অনেক কিছুই, এই অস্ত্র থেকে শুরু করে গোলাবারুদ থেকে শুরু করে যা কিছু ছিল তারা নিয়ে গেল আমাদের, সেই হাজার হাজার কোটি ফ্রিজ টাকা পর্যন্ত নিয়ে গেছে। নিয়ে গেল। ৭৪-এর যে দুর্ভিক্ষটা, আমরা কিন্তু বিশ্বের অনেক দেশ থেকে অনেক অনুদান পেয়েছিলাম, সেটা যত না আমাদের দেশে এসেছিল তার চেয়ে বেশি, অনেক বেশি ইন্ডিয়া পাশের দেশে পাচার হয়ে গিয়েছিল। তাতে কি হয়েছে, আমাদের দেশের অনেক লোক অনেক না খেয়ে মৃত্যুবরণ করেছে, অনেক কষ্ট করেছে। এবং সেই দিন থেকে তাদের 7 সিস্টার শুধু রক্ষণাবেক্ষণের জন্য যদি করতো তাহলে একটা দিক হতো, যে 7 সিস্টারকে বাঁচানোর জন্য তারা আমাদের সঙ্গে যে পলিসিটা করছে, তারা কিন্তু তা করছে না। তারা আমাদেরকে যেভাবে শোষণ করছিল, লাইক আপনার যে কেউ বলতো 25 লাখ, কেউ বলতো 20 লাখ, কেউ বলতো 18 লাখ, যতই হোক বাংলাদেশে ঢুকে এখান থেকে ইনকাম করে, বাংলাদেশ একটা গরিব দেশ, বিদেশি সহযোগিতায়, বিদেশি রেমিটেন্সের উপর নির্ভরশীল চরমভাবে, সেই টাকাটা তাদের এখানে ম্যাক্সিমামটা চলে যেত। তো এইটা যখন একটা মানুষকে কিন্তু কিছুক্ষণের জন্য বোকা বানানো যায়, কিন্তু চিরস্থায়ী বোকা বানানো যায় না, সমস্ত বোকারাই একদিন বুঝে যায়। তো বাংলাদেশেও মানুষে কিন্তু বুঝে গিয়ে, আমরা যে পদ্ধতি বলি, মেটিকুলাস পদ্ধতি বলি, যে পদ্ধতি বলি, সেই দিন যদি এই অবস্থাটা না হতো, মৃত্যু পথযাত্রীর জন্য অনেক কিছুই হালাল। আমরা এখন নিজেরা যাই বলি না কেন সমালোচনা, কিন্তু যখন আমরা বৃহৎ স্বার্থ দেখি, তখন কিন্তু আমরা দেখি যে ওটা ঠিক ছিল। আজকে যে বাংলাদেশের যত রকম সমস্যা, সবকিছুর পেছনে কিন্তু আওয়ামী লীগই দায়ী। যখন পালিয়ে যেতে শেখ হাসিনা বাধ্য হলেন, এবং তার দলের কিছু, যেটা আপনি বললেন আমরাও পড়েছি, যে লক্ষাধিক চলে গেছে, এবং ইন্ডিয়া কিন্তু, ভারত এই ব্যাপারে কোনো লুকোছাপা করে নাই, তারা কিন্তু ওপেন শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। তাকে কিন্তু অন্য অনেক দেশে জায়গা দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল, ভারত থেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কেউ তাকে মেনে নেয় নাই। কিন্তু ভারত কিন্তু তাকে ছাড়েও নাই, শুধু ছাড়ে নাই তা না, তাকে সহ তার ওই বলা হয় না যে ৭১-এর সময় প্রায় ১ কোটি লোক ওপার বাংলায় আশ্রয় নিয়েছিল, ঠিক এখন আপনার ১ লাখের উপরে লোক ওদের ওইখানে আশ্রয় নিয়েছে, তাদের ওইখানে থাকছে। ৭১-এ কিছু ছিল না, কপর দক্ষিণ ছিল, কিন্তু এখন কিন্তু তারা অনেক টাকা, বাংলাদেশের টাকাই তারা ওখানে খরচ করছে, খাচ্ছে। এই যে তারা অফিস নিল, এই যে তারা এগুলো সম্পূর্ণ সবকিছুর পিছনে ভারত সরাসরি ইনভলভ, সরাসরি। এবং তারা ওই যে তাদের ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করার জন্য তারা, শেখ হাসিনা যত আপনার সিরিয়াস, তার চেয়ে কয়েকশো গুণ বেশি সিরিয়াস কিন্তু খোদ ভারত। কারণ তাদের যে লসটা হয়েছে, লাইক আপনার ব্যবসা বাণিজ্যের লসটার কথাই বলি, যদি ৫,০০০ কোটি টাকার উপরে শুধু হোটেল এবং এই কাপড় টাপড় ব্যবসায়ী লোকদের এই প্রতিদিনের লসটাই ১ বছরে হয়েছে, আর অন্যান্য লস যদি ধরি, এটার কোনো হিসাব করে শেষ করা যাবে না। তারা এত লুজার এই সময়টায়। আমরা মাঝে মাঝে এটাও শুনি যে কোনো সময় ভারতের সেনা সদস্যরা ঢুকে যেতে পারে, যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে যেতে পারে, এবং এই কথাগুলোও বলে। তো এখন যেটা হলো যে অফিসটা নেওয়াতে কি হলো, কি বোঝা গেল, যে তারা এখন একটা দলের মতো, অন্যান্য ভারতে যেমন অনেক দল থাকে, তৃণমূল কংগ্রেস বা বিজেপি বা আরো যারা আছে, তাদের মতো শেখ হাসিনার দল একটা দল হয়ে গেল, যেহেতু অফিস করার পারমিশন দিল, সবকিছু তারা এখন ওপেন করতে পারছে। এবং শেখ হাসিনা ওপেন হলেন, এবং আগেই ফোনালাপ অনেক ফাঁস হয়েছে প্রথম দ্বিতীয় দিন থেকেই বা ওই সপ্তাহ থেকেই, কিন্তু তারপরে এখন যেটা হচ্ছে সেটা হলো যে আপনার ষড়যন্ত্রের চরম পর্যায়ে চলে গেছে। এবং আমরা এও শুনেছি যে ভারতে অনেক লোকের আওয়ামী লীগের প্রশিক্ষণ দিচ্ছে, তারা সুসাইড স্কোয়াড, সেই প্রশিক্ষণও দিচ্ছে প্রায় ১,০০০-এর উপরে। আপনার ২-৫ জন সুসাইডালের যদি থাকে, তাহলেই তো একটা দেশ ডেস্ট্রয়ের জন্য বেশি কিছু লাগে না। আর সেইখানে যদি এত লোক হয়, তার অর্ধেকও যদি হয়, তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যতে অন্তত ঢুকতে পারুক না পারুক, অস্থিরতা তো সবসময় থাকবে। এই যেমন বলে যে ঢাকার আশেপাশে অনেক আওয়ামী লীগ চলে আসছে, ঢাকার ভিতরে অনেক আওয়ামী লীগ ঢুকে গেছে। যেমন ধরেন যে বিমান দুর্ঘটনা যেটা হলো মাইলস্টোন স্কুলে, সেইখানে যে আন্দোলনটা করেছিল, বা পরের দিন যে ইন্টারমিডিয়েট সচিবালয় স্কুলের কলেজের জন্য যে আন্দোলনটা হলো, সেইখানে অনেক লোক তাদের ঢুকে গিয়েছে, তাদের ধরা হয়েছে, তারাই করেছে। এইটাও আবার দেখেন আওয়ামী লীগও বলা শুরু করছে যে তারা প্রবাসী সরকার গঠন করবে। এই যে এই জিনিসগুলো,
এগুলা কিন্তু বাংলাদেশের জন্য ভালো কোনো সাইন না। জি। এবং আমি বলবো যে যদি আওয়ামী লীগের মধ্যে মিনিমাম ন্যূনতম দেশপ্রেম থাকে, আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম, শেখ হাসিনার পরিবারের 17 জন মেম্বারকে একদিনে মেরেছে এক রাতে, শেখ হাসিনার না হয় বাংলাদেশের প্রতি প্রেম ভালোবাসা প্রীতি নাই, কিন্তু অন্য আওয়ামী লীগের যারা এই দেশে জন্ম খেয়ে দিয়ে মানুষ হয়েছে, দেদারসে পয়সা ইনকাম করছে, বিদেশে টাকা পাঠাইছে, অন্যায়ভাবে অনেক কিছু করেছে, তাদের তো বাংলাদেশের জন্য মিনিমাম কিছু দায়িত্ব বোধ আছে। না নেই, সেই কারণ বোধ হলো, থেকে এই বোধ যদি তাদের থাকতো তাহলে সম্ভবত তাদের মধ্যে একটা রিগ্রেট থাকতো। আপনি একজন আওয়ামী লীগ খুঁজে পেয়েছেন এ পর্যন্ত? পাই নাই, যার কিন্তু মধ্যে- আশা তো করতে দোষের না। আমিও বাঙালি, আপনিও বাঙালি, উনিও বাঙালি, পরবর্তীতে আমরা এসে বাংলাদেশি হয়েছি, কিন্তু আমাদের কিন্তু মেন শিকড় কিন্তু বাঙালি। তো সেই জায়গায় তাদের মধ্যে যদি বাঙালিত্ব বাংলাদেশিত্ব যদি থাকতো, তাহলে তাদের কেন হবে না, কেন 5 জনে একজনও হবে না? তাহলে এই দেশের মাটি, আলো বাতাস, খাবার দাবার, এখন যেহেতু হচ্ছে না তাহলে কি করা যাবে? এরা তো হচ্ছে না। আপনার মাইন্ডসেটটা, আমাদের মাইন্ডসেটটাই ওইভাবে গড়ানো কারণ এরা হয়েছে। মাফিয়া গ্রুপ চেঞ্জ হয় না, একটা। 2 নম্বর হলো আওয়ামী লীগ যারা করেন তারা আওয়ামী লীগকে একটা ধর্ম হিসাবে নেন, রাজনৈতিক দল হিসাবে নেন, যার কারণে সেখান থেকে ইমাম সরান না। এই যে গণঅভ্যুত্থানটা হয়েছে, এটা তো নিশ্চয়ই শুধু আওয়ামী লীগের পতন ঘটে নাই, ইন্ডিয়ান হেজিমনি, তার আধিপত্যের পতন ঘটেছে, দুটোই কিন্তু ঘটেছে। সেটাই এই দেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে আর সামনে এগোনো সম্ভব নয় যদি তার মধ্যে দুটো গুণ থাকে। এটা হলো ভারত প্রীতি আর হলো আওয়ামী প্রীতি। এটা হলো বাস্তবতা, যে যত হিসাবই করুক না কেন। কিন্তু এরপরে যখন আমরা কোনো রাজনৈতিক দলকে ভারত প্রীতি দেখি, তখন আমরা তো হতাশ হই। প্রয়োজন নেই যেটা। শুনেন, এইখানে আপনার কারণ ভারতের সাথে শত্রুতার দরকার নেই, আমি আপনাকে সমমর্যাদার ভিত্তিতে থাকা দরকার। একটা কথা বলি, দলীয় যে বেসিক, আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলবো, আমি তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কথা বলবো। আমি তাদের যে বেসিকটা, বিএনপির বেসিকটা জিয়া রহমানের বেসিক, সবার জন্য বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এইটাই হচ্ছে আমাদের পররাষ্ট্র নীতি। তো সেইখান থেকে আমি বলতে চাই যে বিএনপি সবসময়ের জন্য বাংলাদেশের পক্ষের মানুষ, পক্ষের দল, এবং আগামী ভবিষ্যতেও বিএনপি এইখান থেকে বের হবে না। বিএনপি জনগণের কল্যাণের জন্যই কাজ করে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক এলাই নওয়াজ খান, রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। এলাই নওয়াজ খান, নীলুফার চৌধুরী মনি নানান দিক নিয়ে কথা বলছিলেন, নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার পর কলকাতা এই দলটির কার্যালয় গঠনের খবরটি নিঃসন্দেহে একটি স্পর্শকাতর ভূরাজনৈতিক বিষয়, এবং এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আপনি এটা বলছিলেন যে বাংলাদেশ ভারত সম্পর্কের উপরও এটা এক ধরনের প্রভাব ফেলবে। এমনিতেই কিন্তু গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ঠিকমতো গড়ে উঠছে না, সেটা একটা কাটার মতো অবস্থান করছে। এরপর এই তৎপরতা, এটা কিন্তু আমাদের দেশের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে, কি বলবেন? নিরাপত্তা নিয়ে তো আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই একটা নিরাপত্তা উদ্বেগ নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করেছি। আপনার ঠিক ইসরায়েলের মতন নিরাপত্তা সংকটের কথা না ভাবলেও ভারতকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই নিরাপত্তার উদ্বেগ রয়ে গেছে আগাগোড়ায় আর কি। তবে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো যে আপনি ধরেন দালাই লামাকে যখন ওরা প্রশ্রয় দেয়, দালাই লামার কিন্তু একটা ক্যাবিনেটও তারা ছিল, কিন্তু তারা বাইরে যেতই করতো,
আমি যে বিষয়টা আনতে চাই দৃষ্টিতে সেটা হলো যে আওয়ামী লীগ তো মূলত সাংবিধানিক রাজনীতি করে আসছে, ক্ষমতায় গিয়ে তারা স্বৈরশাসক হয়েছে, মানে কি বলে একনায়কতন্ত্র কায়েম করছে বারবার, যখন স্বাধীন হওয়ার পরেই তখনই এটা হয়েছে। কিন্তু এইবার তার যে শাসন ব্যবস্থা, কিন্তু তারা সবসময় সাংবিধানিক পলিটিক্স করছে। তারা সারা জীবন ভোটের লড়াইয়ের কথা বলছে, যদিও ভোটের লড়াই অন্যকে সে করতে দেয় নাই, কারণ অন্যের ভোটকে সে বঞ্চিত করছে। যদিও সারা জীবন সে নিজের ভোটের কথা বলছে যে আমরা ভোট থেকে বঞ্চিত, কিন্তু গত 15 বছর এই দলটি অন্যের ভোটাধিকারকে ক্ষুণ্ণ করেছে। শেখ মুজিব ভালো করেছে, এই ভোটের অধিকারী টোটালটা রাখেন না, একদলের শাসন কায়েম করে। হ্যাঁ, তা কিন্তু এটা তো সাংবিধানিক ইয়েতে তারা ছিল, কিন্তু তারা এখন অসাংবিধানিক পন্থায় তারা চলে গেল। সেটা হলো যে তারা ভারতে গিয়ে নানা রকম বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম কী করতে পারে। একটাই হতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে তারা সশস্ত্র কোনো সংগ্রাম করতে পারে, বাংলাদেশের অভ্যন্তরে লোক পাঠিয়ে একটা ওই যে অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে। আরেকটা প্রশ্ন কিন্তু এখানে আসে, সেটি হলো তারা এই ধরনের ছোটখাটো কিছু সেবুড়ো স্টেপের ঘটনা ঘটালো, এতে দলটিকে আদৌ লাভবান হবে? যে দলটি মানে সাংবিধানিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, সেই দলটিকে যদি এই ধরনের সাংবিধানিক রাজনীতির সাথে কিভাবে যুক্ত ছিল? এই যে নির্বাচনের মধ্যে তো সে ক্ষমতা আসছে, সে তো নির্বাচন বর্জন করে কি বলে কোনো সশস্ত্র আন্দোলনের মধ্যে ক্ষমতা আসে নাই, 3টা নির্বাচনের মাধ্যমে সেটা তো পরে আসছে। কিন্তু সে তো মেজরিটি আপনার হলো যে সে 21 বছর ক্ষমতায় ছিল না, 21 বছর সে ক্ষমতার জন্য ইয়ের জন্য লড়াই করেছে, ভোটের জন্য, নির্বাচন আসার জন্য, নির্বাচন প্রক্রিয়ায় ছিল। এমন তো না যে সে 21 বছরে সে সশস্ত্র আন্দোলনে চলে গেছে। এবার সে যখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তখন ভারত তাদেরকে নিয়ে এই ইয়েটা করছে, খেলছে। কিন্তু আমি যেটা বলবো যে দালাই লামাকে করে দিয়ে কিন্তু কখনোই তারা করতে পারে না, অর্জন করতে পারে নাই। এটার কারণ হলো যে চায়না তিব্বতের তার উন্নয়নটা এমন এক পর্যায়ে নিয়ে গেছে, যার ফলে তাদের এই কর্মকাণ্ড অকার্যকর হয়ে গেছে। এবং বাংলাদেশে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা সুপ্রিম টেস্ট। এরকম সিচুয়েশনে এমন ধারণা করা উচিত হবে না যে ওই কিছু পুরো ইন্ডিয়ান স্লোগান দিলাম, কিছু লোক ইন্ডিয়ার পক্ষে কথা বললেই ইন্ডিয়া বিমোহিত হয়ে বাংলাদেশ সরকারকেই করবে, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ একটা জিনিস আমাদের হয়তোবা বিএনপির কেউ আছে যারা এই কথাগুলি বলেছে, কিন্তু একই সঙ্গে বিএনপির অধিকাংশ লোক এটা মনে করে যে কখনোই ভারতের সাথে কিংবা ভারতের বিশ্বাসযোগ্য পার্টি হলো আওয়ামী লীগ, একমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো পার্টিকে সে বিশ্বাস করে না। সুতরাং এখন যেটা হলো যে মূলত যেহেতু ইলেকশন একদম দ্বার প্রান্তে, মূলত এই কঠিন সংকটটা মোকাবেলা করতে হবে আগামীতে। আমি ধরে নিলাম যে নির্বাচনে যদি বিএনপি আসে, বিএনপিকে কিন্তু এই কঠিন সংকটটা মোকাবেলা করতে হবে। বিএনপি যদি এসে একটা কি বলে, যেটাকে বলে যে জনগণকে সম্পৃক্ত একটা ইনক্লুসিভ করতে পারে, মানে উন্নয়ন করতে পারে, ওইভাবে বলেন দুর্নীতি না করে, যদি একটা সুশাসন, জনগণের অংশগ্রহণ লাগবে, আমি বলি যে একটা আপনাকে আমি বলে রাখি, জনগণের অংশগ্রহণ বলতে বোঝায় এটা সুশাসন। রাইট। জনগণ যদি তার নিজের বঞ্চনার কথা বলতে পারে, জনগণ যদি যে কোনো জায়গায় যে তার বঞ্চনার প্রতিকার করতে পারে, এটাই সুশাসন। আর এটা যদি করতে পারে তাহলে আমি মনে করি যে এই যে ভারত যে খেলাটা খেলছে এটা একটা ফিউচুয়াল খেলা হবে, একটা হাস্যকর খেলা হয়ে যাবে। নীলুফার চৌধুরী মনি, আমরা অনেকেই ধরে নিচ্ছি যে একটা সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে বিএনপির ক্ষমতা আসার সবচেয়ে সম্ভাবনাটা বেশি। উনি বলছিলেন যে সামনে বিএনপির অনেক ধরনের দায়িত্ব রয়েছে, নতুন একটা উৎপাত শুরু হয়েছে কলকাতায় আওয়ামী লীগের অফিস, এবং উনি একটা ভালো উদাহরণ দিচ্ছিলেন যে যদি সুশাসন কায়েম করতে পারে তাহলে আসলে এই সংকটগুলির কোনো কিছুই কার্যকর থাকবে না। কিন্তু আপনাদের দলের কিছু কিছু লক্ষণ সেটা আশাহত করে আমাদের। যেমন ধরুন,
প্রফেসর আনু মোহাম্মদ নারায়ণগঞ্জে একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হয়েছে এবং হচ্ছে। যেহেতু নারায়ণগঞ্জে গিয়েছিলেন, শামীম ওসমানের প্রসঙ্গটা এনেছেন। আসলে কি দেশে অনেক ছোট ছোট শামীম ওসমানের জন্ম হচ্ছে? হলে এরা কারা? বাংলাদেশের রাজনীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের কিছু মানুষ, একটা শ্রেণী মানুষের, আমি সব মানুষ না, বাংলাদেশের মানুষ, সব মানুষের গড়পড়তা মানুষ ভীষণ ভালো, আই লাইক ভেরি মাচ। সংকটটা হয় But যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যে সংকটটা আমি থাকে। ওইটাও Right. বলি নাই। নেতৃত্ব আপনি কিভাবে বলবেন? নেতৃত্ব দেয়, আপনি দেখবেন যে এরা রুলিং হচ্ছে, নেতৃত্বের চেঞ্জের মধ্যে সে লাভ দিয়ে যাচ্ছে। Right. সে সারা জীবন আওয়ামী লীগ ছিল, হঠাৎ বিএনপি হয়ে যাচ্ছে। সারা জীবন ডান ছিল, হঠাৎ বাম হয়ে যাচ্ছে। সারা জীবন মধ্যপন্থা ছিল, হঠাৎ ডান বাম কাউকে বেছে নিচ্ছে। এটা কিন্তু একটা অস্থিরতার নমুনা। এটা একটা খুব ইকোনমিক্যাল প্রবলেম থাকলে যেটা বলেন আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে আমরা অনেকের চেয়ে ভালো আছি, কিন্তু আমাদের মেন্টালিটিই তো ভালোভাবে গ্রো করে নাই। Right. এখানে আপনি একটা দলকে দোষ দিয়ে আপনি কিছু হবে না যদি আপনি এই সিস্টেমটা লস সিস্টেমটাকে যদি চেঞ্জ না করেন। তো মানে সেইখানে কাঠামোগত যে কাঠামোগত পরিবর্তনটা শামীম ওসমানরা, এই যে কথা আনু মোহাম্মদ বলেছেন যে নারায়ণগঞ্জ গিয়ে তার মনে হয়েছে, এটা কি সত্যি? নারায়ণগঞ্জ গিয়ে মনে হওয়ার কথা? এটা সারা বাংলাদেশের কথা। প্রতিদিন আপনার পুলিশের নথি থেকে জানা গেছে গত 12 মাসে প্রতিদিন যদি গড় হিসাব করেন যত খুন হয়েছে, ডেইলি 11 জন করে গড়ে খুন হয়েছে। তাহলে এই যে ডেইলি 11 জন করে খুন হয়েছে, সব তো বিএনপির না, সবই তো আওয়ামী লীগের না, সবই তো জামাতের না। তা এই যে মানুষগুলা কারা? যখনই একটা খুনের হোতার ওইখানে আপনি যাচ্ছেন, তখন আপনি দেখছেন 15.5 বছরের সময় আওয়ামী লীগের দালাল ছিল, তারপরে এখন হয় বিএনপির দালাল হয়েছে, না হয় জামাতের। জামাত যে আগে নিত না, এখন কিন্তু নেয় তার দলে। এবং আপনার মনে করেন যে এনসিপি কথা বলছে নতুন একটা দল, এখনো রেজিস্ট্রেশন পায় নাই, কিন্তু এই আওয়ামী লীগের ছত্রছায়ায় কিন্তু সে তার নিজস্ব যার যার এলাকায় যাচ্ছে, ঢুকছে, তাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কাছ থেকে চাঁদাবাজি করছে। এই জন্য আপনি আলাদা করে, যেহেতু বিএনপি বড় দল, আপনার বলতে সুবিধা, আপনার ছোট দলগুলো নিয়ে বলেন না। আপনার বিএনপি যেহেতু চাঁদা নেয় কোথাও কোথাও, এবং সেটার জন্য সে শাস্তিও পাচ্ছে, দলীয় সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, কিন্তু বিএনপির তো এছাড়া কিছু করার নাই। বিএনপি সরকারের নাই যে তাকে পুলিশের শাস্তি করবে রাষ্ট্রীয়ভাবে। আমি বলি, কিন্তু অন্য দলগুলো আমরা যখন দেখি যে জামাতের একজন নেতা সে 10টা দোকানে তালা দিয়েছে, হ্যাঁ, সে যদি বলে থাকে যে এই জায়গাটা একসময় তার ছিল, এটার জন্য তো থানা পুলিশ আছে, এটার জন্য তো বিচার ব্যবস্থা আছে। এতদিন যে পায় নাই, এখন তার জোর করে নিতে হবে কেন? সে তো যেতে পারে আইনের কাছে, আইনের শরণাপন্ন হওয়াটাই তো জরুরি যদি আমি রাষ্ট্রকে সম্মান করি, সো দ্যাট আপনার সিস্টেমটাই লসের মধ্যে আছে। তো সেই জায়গা থেকে যদি আপনি উঠেন, আপনার সরকারের সম্পূর্ণরূপে সরকারের আইনের অনুশাসনকে কায়েম করতে হবে। সরকার সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। সরকারের কোনো কিংস পার্টি থাকা চলবে না, যেহেতু এটা অরাজনৈতিক সরকার। আমি তাই বলছি, সরকারের কোনো আপনার কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ, এটা হতে পারবে না। আপনার মতামত জানতে চাচ্ছি। আমার মতামত হলো যে গত 15 বছরে আওয়ামী লীগ চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, রাইট, এবং কোন কোন জায়গাতে কত চাঁদাবাজি হয় তার একটা রেটও সবাই জানে। এবং যেহেতু বিএনপি সমস্ত জায়গায় তার সংগঠন আছে, কমিটি আছে, সুতরাং মানে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে বিএনপির কোনো কমিটি নাই বা লোক নাই এমন কোনো, এবং এরকম কোনো দল বিপ্লবের পরে আর কোনো দল এরকম ছিল না। স্বাভাবিকভাবে ওই সব জায়গাগুলিতে বিএনপি লোকেরা চলে গেছে। আর একটা বিষয় আমরা কখনোই কনসিডার করতে চাই না, সেটা হলো যে তরুণ ছেলেরা এই আন্দোলনের অংশ নিয়েছে, তাদের অধিকাংশ বাংলাদেশের গ্রাম থেকে আসা কিংবা মফস্বল শর্তে একটা খুব নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা, তাদের কাছে লোভ থাকতে পারে। আর একটা হলো যখন দেখে যে কোনো সরকার, আওয়ামী লীগ হোক বা বিএনপি অতীত হোক, সামনে আসুক, একদম গ্রাসরুট লেভেল একটা ছেলে যখন দেখেন যে উপরের তারা লোকেরা শত শত কোটি টাকা দুর্নীতি করছে, স্বাভাবিকভাবে একদম নিচের যে ফেরিওয়ালা যে সেও আক্রান্ত হয়। এটা কিন্তু যেহেতু আমরা বলি যে রাজনীতি হলো সুপার স্ট্রাকচার, যখন সুপার স্ট্রাকচারে ঘুণ ধরবে তখন কিন্তু তার প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়তে বাধ্য। সুতরাং পার্টিকুলারলি কাউকে দায়ী করে না, সামগ্রিকভাবে যে অবস্থাটা। এবং আরেকটা জিনিস বলি,
এই সত্যটা মানতে হবে, ক্লিন হার্ট নামক একটা জিনিস করেছিল Operation. বেগম জিয়ার নেতৃত্বে। সেখানে কিন্তু মূলত কিন্তু বিএনপির লোকজন কিন্তু সবচেয়ে বেশি শিকার হয়েছে। কিন্তু সুতরাং বিএনপির এই ব্যাকগ্রাউন্ডও আছে যে তারা নিজের লোকদেরকেও এক্সপায়ার করে নাই, যেটা আওয়ামী লীগের ইতিহাসে যেটা নজির নেই। আরেকটা কথা বলি, সেটা হলো যে আমাদের যে কাঠামোগত একটা সংকট তৈরি হয়েছে আওয়ামী লীগরা করে গেছে, এই কাঠামোর ভাঙার উপায়টা কি? এবং কাঠামোর কারণে কিন্তু আপনি যে কথা সেটি হচ্ছে। আমি বলি কোনো কাঠামোই ওয়ার্ক করবে না। আমি বিচার বিভাগকে 100% স্বাধীনতা দিলে ওয়ার্ক করবে না যদি যাদের বিচারক হিসাবে নিয়োগ করা হবে তারা যদি নিজেকে বিচারক হিসাবে যতক্ষণ নিজেকে গণ্য না করবে। এখন একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় গেল, তার পলিটিক্যাল লোকদের বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো, ও ওখানে বসে ওই রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য যদি চিন্তা করে তাহলে স্বাধীনতা কোনো কাজে লাগবে না। আমি মনে করছি যে পলিটিক্যাল লিডার যারা ওই যে নির্বাচনের, যেমন আমি ওই দিন একটা ইয়েতে বলেছি যে রাজনৈতিক দলগুলি যদি চায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, রাজনৈতিক দলগুলি যদি চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে। কোনো আপনি যে মন্ত্রী ঘুষ খায় না তার সেক্রেটারি 14 বার হিসাব করতে হয় আমি ঘুষ খেয়ে কাজ করবো কিনা। যে সেক্রেটারি নিজে ঘুষ খায় না তার নিচের অফিসারদের 14 বার হিসাব করতে হবে আমি এই কাজটা করবো কিনা। সুতরাং যেহেতু পলিটিক্যাল লিডাররা দেশ শাসন করে থাকে, তারাই আগামীতে করবে, তাদেরকেই আগে সৎ হতে হবে। এলাইনওয়াজ খান, আরেকটি প্রশ্ন আপনাকে করি, সেটি হলো আমরা বারবার বলেছি গত 15 বছর সবকিছু দলীয়করণ হয়ে গেছে, দলের পরিচয়টা সামনে এসছে। দুঃখজনক হলো সত্য, এখন আবার তাই হচ্ছে। যেমন যে বিতর্কটা হচ্ছে কোন ভাইস চ্যান্সেলর বিএনপির, কোন ভাইস চ্যান্সেলর জামাতের, কোন সচিব বিএনপির, কোন সচিব জামাতের, এই বিতর্ক কিন্তু কারা বেশি দিয়েছে কারা কম দিয়েছে। এবং আমরা জানি প্রশাসনের অবস্থাটা এমন হচ্ছে দলীয় পরিচয়টাই মূল পরিচয় হয়ে দাঁড়িয়েছে, তাহলে লাভ কি হলো? যে আপনি ধরেন আমেরিকাতে যখন নতুন একজন দল আসে, যেমন রিপাবলিকান বলেন বা ডেমোক্র্যাটরা বলেন, তারপরে ওরা যখন ক্ষমতা আসে তখন আগের যারা থাকে সব বাদ চলে যায়। কন্ট্রাক্ট বেসিস হোক, কিন্তু সেই কন্ট্রাক্ট বেসিসের লোক কিন্তু তার রাষ্ট্রের স্বার্থ, তার দেশের জনগণের স্বার্থের বাইরে কাজ করবে না সে। কিন্তু বাংলাদেশে হয় না সেটা। আপনি যখন ক্ষমতা আসবেন আপনার দলের লোক পাঠাবেন, সে তখন দলের রাষ্ট্রের চাকর না হইয়া সে দলের চাকর হয়ে যায়। সুতরাং এইটা হলো মূল সমস্যা। আমাকে যদি আর এই সংকটটা তৈরি করছে আওয়ামী লীগ বেশি করে, কারণ সে তার কর্তৃত্ববাদী শাসনকে স্থায়ী করার জন্যে, প্রচণ্ড কঠিন শক্ত করার জন্যে দলের বেছে বেছে নেওয়া লোকজন নিচে, যে যারা যেমন মানিকের মতন বিচারপতি, যে প্রচণ্ড ঘৃণা এবং বিদ্বেষ নিয়ে যে বিচার করেছে। সুতরাং আমি যেটা বলবো সেটা হলো যে এটা ভাবতে হবে যে এবার যে যাকেই আপনি যেসব করেন না কেন, এইবার এই একমাত্র রেভলিউশন বলেন, গণ অভ্যুত্থান বলেন, যেটা 69-এ হয় নাই, যে সারা বাংলাদেশে ইউনিভার্সিটিতে শুরু করে স্কুল পর্যন্ত ছেলেরা একটা ইয়েতে অংশগ্রহণ করছে। 69 মুভমেন্ট কিন্তু সেরকম হয় নাই, সেটা ঢাকা কেন্দ্রিক। এটা কিন্তু গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই, এই মুভমেন্টটা গ্রাম। দ্যাট ইজ আপনি বিশ্ববিদ্যালয় থেকে স্কুলের ক্লাস 6-7 পর্যন্ত ছেলেরা একটা মুভমেন্টে অংশ নিয়েছিল এবং তারা রাষ্ট্র সম্পর্কে তাদের ধারণাগুলি জন্মাইছে যে এই রাষ্ট্র ক্রাপ্ট রাষ্ট্র, এই রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্র, এই রাষ্ট্র অন্যায় করে, এই রাষ্ট্র বিচার করে না, এরকম একটা ধারণা এই পর্যন্ত পৌঁছেছে। সুতরাং এই এনসিপি করুক যাই করুক না কেন, সেখানে তারা অংশগ্রহণ করুক বা না করুক, কিন্তু এই ইন্টার জেনারেশনের মধ্যে যে একটা ধারণা জন্মাইছে, যে ফ্যাসিবাদ বিরোধী যে ধারণাটা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টির যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হয়েছে, আগামীতে যেই এটা করবে তাকে কিন্তু সেই প্রতিরোধের সম্মুখীন হতে হবে। সুতরাং আমি মনে করি যে আগামীতে যারা ক্ষমতায় যাবে, কারণ ইতিমধ্যে যেসব সংস্কারের ব্যাপারগুলি এসে গেছে, সেগুলি কিন্তু তাদের যেভাবে হোক না তাদেরকে ইমপ্লিমেন্ট করতেই হবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। পরিশেষে একটা কথা বলে শেষ করব আমি, সেটা হলো যে 54,000 বর্গমাইলে 18 কোটি মানুষ যে ধরনের হওয়ার কথা ছিল তার কিছুই হয় না। এত সংকটের পরেও মানুষ তো ঘরে বাস করার কথা ছিল না, কিন্তু আমি মনে করি
আমরা ঢাকায় যারা দ্বন্দ্ব সংঘাতের মধ্যে থাকি তারা মনে করি যে একটা অসহ্য পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু গ্রামের কোটি কোটি মানুষ কিন্তু এখনো শান্তিতে ঘুমায়। এটা কিন্তু কম না, তাদের মানসিক যন্ত্রণা আছে, কিন্তু 18 কোটি মানুষের এই বাস, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না। নীলুফার চৌধুরী মনি, আপনি স্টুডেন্ট লাইফ থেকে পলিটিক্সে জড়িত, অনেক উত্থান পতন দেখেছেন, সরকারে ছিলেন, আবার সরকার থেকে বাইরে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, টক শোতে যখন কেউ কথা বলেনি তখনও আপনি কথা বলেছেন, সাহস দেখিয়েছেন। এই কথাগুলো বলার অর্থ হলো যে আপনার জার্নিটা নানান উত্থান পতনের মধ্যে গেছে। আসলে 5ই আগস্ট একটা বড় ঘটনা ঘটেছে দেশ, নিঃসন্দেহে। আসলে রাজনৈতিক দলের যে সংস্কার হওয়া উচিত ছিল সেই বিষয়ে আমরা খুব কমই কথা বলছি, এবং আপনি যেটা বারবার বলছেন যে কাঠামোগত কারণে আমরা সংকটে পড়ে যাই, এই দুর্নীতি ছড়িয়ে পড়া কাঠামোগত কারণে হয়েছে। এই কাঠামোটা ভাঙার কি কোনো উপায় নেই? আমি আপনাকে এক কথা দিয়ে বলতে পারি, এক লোক আরেক লোকরে ধরে নিয়ে আসছে, মারবে, বলে তোমাকে আমি মারবো, কয়টা খাইতে পারবো? বলে একটাও না, যদি বাইধে মারি পুরাটাই। আপনি যে কথাটা বললেন এটা হলো এরকম, আপনার এই রাজনৈতিক দলগুলা যে পর্যন্ত নিজেদের বিপদে না পড়বে, যে পর্যন্ত তাদেরকে চাপিয়ে দেওয়া না হবে, এই জন্যই আমি সংস্কারের কথাটা বলেছিলাম। চাপিয়ে দিলে নিজেদের দলের সংস্কারগুলো করবে, যে পর্যন্ত সংস্কার না হবে সে পর্যন্ত আমি আপনি যাই বলি না কেন, এবং মাইন্ডসেট যে পর্যন্ত চেঞ্জ না হবে সেই পর্যন্ত এদের কোনো ডেভেলপ করবে না। আর এদের ডেভেলপ না করলে বাংলাদেশের ভেতরের যেটা আভ্যন্তরীণ ডেভেলপমেন্ট, এটা কখনোই হবে না। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হলো যেটা এলাই নওয়াজ খান বলছিলেন যে তরুণরা সামনে একটা বিশাল অংশর মনোজগৎ চেঞ্জ হয়ে গেছে। এই তরুণরা নিশ্চয়ই একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে যদি নিজে সৎ থাকে। তো এই তরুণরা যদি সৎ থাকে তারা অনেক দূর এগোতে পারবে। যদি তারা অসৎ হয়ে যায়, কিন্তু এইখানে একটা কথা আছে, ফ্যামিলি থেকে আসে। ফ্যামিলি, বাংলাদেশের অনেক ফ্যামিলি বিপদে পড়ে কেউ অসৎ হয়, কেউ বেসিক্যালি অসৎ হয়, জিনগত কারণে অসৎ হয়। আর আমরা হলাম পিট মঙ্গোলিয়া জাতি, আমরা বহু জাতির সংমিশ্রণে, এই জাতির রক্তের ব্লাডের সঙ্গে অন্য পৃথিবীর কোনো ব্লাডের মিলে না। এই কারণে এই জন্য এদের মন বারবার চেঞ্জ হয়, চেঞ্জেবল একটা জাতি, আবহাওয়ার মতো। তো সেই জাতির আপনার ফ্যামিলি থেকে যেটা শিখে আসে, এই বাচ্চাগুলো নষ্ট হওয়ার কথা ছিল না। কারণ মনোবিজ্ঞান বলে একটা বাচ্চা যখন জন্ম নেয় সাদা পাতার মতো তার হৃদয়টা থাকে, তারপরে যে ছাপটা পড়ে সেটাই সে বহন করে সারা জীবন। তা তার ভিতরে তো সে ঘর থেকে ওই ছাপটা নিয়ে গ্রহণ করে এসছে, নইলে কেন টাকার লোভটা সে সামলাইতে পারলো না? তার তো ঘর নাই, দোর নাই, পরিবার নাই, সন্তান নাই, তাহলে তার কেন টাকার এত লোভ থাকবে, এত খাই থাকবে? এটা হচ্ছে মাইন্ডসেট। এবং এইখানে হচ্ছে আইনের অনুশাসনের অভাব। আইনের অনুশাসন এবং মাইন্ডসেট দুইটা যদি যোগ করেন তাহলেই একমাত্র সম্ভব। এবং নিজের মেন্টালিটি, তিনটার সঙ্গে মিলন স্থলে যেটা উৎপাদিত হবে সেটা হলো সততা। এরপর আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি নিঃসন্দেহে যে তরুণরা যারা রয়েছে এদের বেশিরভাগই এক ধরনের সততার মধ্যে রয়েছে। তরুণ বলতে আরও পেছনের তরুণ, যেটা আমরা জেনজি বলছি, হ্যাঁ, এরপরে জেনজির পরে আরেকটা রয়েছে। এলাই নওয়াজ খান এবং নীলুফার চৌধুরী মনি, আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।